10:30টার সময় লাইভে আসার কথা ছিল, কিন্তু এখন প্রায় 11টা অতিক্রম হয়ে গিয়েছে। এটার জন্য আমি সরি বলছি না, তার কারণ হচ্ছে যে কারণে লেটটা হয়েছে সেই কারণটাও খুব অদ্ভুত, সেটাও আমি লাইভে বলতে পারবো। খুবই অদ্ভুত একটা মানে কারণে দেরি হয়েছে, এবং আপনারা শুনলে অবাক হবেন। আজকে এমন কিছু কিছু ঘটনা বলবো হাইকোর্টের, যেটা সত্যি সত্যি শুনলে আপনারা মানে অবাক হবেন যে আমরা মানে আমাদেরকে নিয়ে এত সুন্দর একটা মানে খেলা আবার নতুন করে খেলার চেষ্টা চলছে, সেটা পুরোপুরি বলি, তাহলে বুঝতে পারবেন। প্রথমত আজকে অনেকেই খুব চিন্তিত হয়ে অনেক রকম ভাবে ফোন করছেন বারবার। দুঃখিত, অনেকের ফোনই আমি রিসিভ করতে পারিনি, কারণ এখন যখন আমরা এখানে লাইভে আছি অলরেডি আমাদের আর একটা টিম ব্রিফিং করছে, তো এখনো ব্রিফিং চলছে। তাহলে এখন আবার একটা নতুন প্রশ্ন, যে আজকে আবার কিসের ব্রিফিং? এখান থেকেই কথাটা শুরু করব। প্রথমত আজকে যে কেস হাইকোর্টে আপনারা শুনলেন, সেই কেসটা কি পারপাসে ছিল এটা আগে জানা দরকার। আজকে আপনারা জানেন যে 2016 SLST আনটেন্টেড টিচাররা যখন 10 নাম্বার এক্সপিরিয়েন্স মার্কস দিয়ে একটা নতুন ফ্রেশ সিলেকশনে অংশগ্রহণ করব বলে যখন ফর্ম ফিল আপ করলো, এবং স্কুল সার্ভিস কমিশন যখন একটা গেজেট বানালো, সেই গেজেটকে চ্যালেঞ্জ করে একটা বুড়ো শকুন সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবং সুপ্রিম কোর্ট সঞ্জয় কুমারের বেঞ্চ সেটাকে পুরোপুরিভাবে বাতিল করে দেয়। অর্থাৎ যে পিটিশন তিনি দায়ের করেছিলেন সেই পিটিশনটা বাদ দিয়ে দেয়, এবং তিনি বিভিন্নভাবে সঞ্জয় কুমারের যে বেঞ্চ সেখানে কনভিন্স করার চেষ্টা করেছিলেন যে এরা পেতে পারে না, কারণ এই প্যানেলটা ক্যান্সেল হয়েছে, নাল অ্যান্ড ভয়েড হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা সঞ্জয় কুমারের বেঞ্চ টলারেট করেননি, এবং পরিষ্কার করেই বলে দিয়েছেন এরা 10 নম্বর পেলে এদের এক্সপিরিয়েন্সটা তো নষ্ট হয়নি, এই 10 নম্বর এরা পাবে যদি সরকার মনে করে এটা সরকার এটা দেবে। তো ওই গেজেট অ্যাপ্রুভ হয় এবং ওই রিটটা বাতিল হয়। তখন তিনি বলেছিলেন যে ওই রিটটা আমাকে তাহলে ফেরত দিয়ে দিন, কারণ আমার ক্লায়েন্ট যাদের জন্য আমি কেস করলাম তারা কেন কিছু পাবে না। আরে ভাই, তুমি তো তোমার ক্লায়েন্টের জন্য কিছু দাবিই করনি, তুমি তো চিটিংবাজি করেছো তোমার ক্লায়েন্টের সঙ্গে। তুমি দাবি করেছো তো তোমার পলিটিক্যাল মানে উদ্দেশ্য ওইখানে পূরণ হবে কিভাবে সেটা তুমি দাবি করেছিলে। যাই হোক, আনহেলদি প্র্যাকটিস বলে লাথ মেরে তাড়িয়ে দিল ওখান থেকে, সুপ্রিম কোর্ট থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, দেখবেন ছোটবেলায় আমরা দেখতাম যে এখনো পর্যন্ত হয়, আমরা যেহেতু সবাই স্কুলে কাজ করি জানি, বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে যখন মারামারি হয় তখন বলে আমার পাড়ায় একবার যাস, তোকে দেখে নেবো একবার। বাড়ির পাশের খেলার মাঠ, সেখানে খেলবো, আর আমার পাশের বাড়ির কাকু যদি আমার আম্পায়ার হিসাবে কাজ করে, সে আমাকে বলে দেবে কোনখানে নো বল, ওইখানে তুই খেলতে পারছিস না, এই সময় একটা নো বল কর, এই সময় একটা হোয়াইট বল কর, এইখানে ফুল টস বল দেয়। কাকু বলে দেবে, ইনস্ট্রাকশন দেবে। কাকু যদি আমার আম্পায়ার হয় তাহলে আম্পায়ারের এই ইচ্ছা অনুযায়ী আমি কাজটা করব। তো এখন যখন বাড়ির কাছের একটা নিজের পছন্দের একটা মাঠ সিলেক্ট করে সেই পুরনো জিনিসকে নিয়ে এসে, যে জিনিসটা শেষ হয়ে গেছে, সেই মরা মৃতদেহের মধ্যে আবার নতুন করে ইঞ্জেকশন পুশ করে তাকে আবার নিয়ে নতুন করে খেলার চেষ্টা চলছে। আজকের কেস ছিল মূলত সেটাই। অর্থাৎ আজকে যে কেসটা ছিল সেই কেসটা আবার রিপিট করা হচ্ছে, যে 10 নাম্বার এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া যাবে না, সেটাকে আবার চ্যালেঞ্জ করা হয়েছে আজকে। কিন্তু এবং সেটা নিয়ে আমাদের যারা লয়ার ছিলেন, ওয়েল ব্রিফ ছিল, তারা যথেষ্ট বলেছেন, এবং যিনি এই কেসটা লড়তে গিয়েছিলেন তার লেজে গোবরে অবস্থা, বলতেই পারেননি, কি বলবেন বুঝতে পারছেন না, কারণ উনি নিজে ঝাঁটা খেয়ে বেরিয়ে এসছেন এখানে। সেগুলোও আমরা আমাদের লয়ারও তুলে ধরেছেন যে এই অলরেডি সুপ্রিম কোর্টে এই ম্যাটারগুলো হয়ে গেছে, তারপরেও আবার কি নিজের পছন্দের একটা বেঞ্চ
সেখানে এসে আবার সেই একই বিষয়কে নিয়ে নতুন করে জল ঘোলা করার চেষ্টা হচ্ছে। মূলত এই পিটিশনটা আজকে খারিজ হয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু খারিজ হয়নি। কেন কেন খারিজ হয়নি? না, কারণ ইন্টারেস্টটা আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় খেলতে পারছে না, আম্পায়ারের ইন্টারেস্টটা বেশি। আম্পায়ার বলছে তুমি খেলতে পারো নি, তো ঠিক আছে এক কাজ করো না, তুমি খেলতে পারছো না তো তাহলে পরের দিন এসো, ভালো করে প্র্যাকটিস করে তারপরে খেলবে, মাঝপথে তুমি চলে যাও। আমি বরং বলি আজকে আর খেলা হবে না, খেলা আজকে আবহাওয়া খারাপ, কাল থেকে আবার নতুন এই খেলাটা আবার কালকে হবে। খেলোয়াড় সে খেলতে পারছে না, আম্পায়ারের ইন্টারেস্ট বেশি, আম্পায়ার খুঁজে খুঁজে বের করছে যে এটা তো বাতিল হয়েছে, তারপরেও এটাকে রাখা যায় কিভাবে। আজকে যখন কিছুই পেল না, কিছুই যখন পাচ্ছে না, তখন কিছু তো একটা দরকার ধরে রাখার জন্য। তখন কি আর আছে ধরে রাখার জন্য? সেই টেন্টেড আর আনটেন্টেড লিস্ট ম্যানার ওয়াইজ দেওয়া হয়েছে কিনা, যেটা টোটালি সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে এবং সুপ্রিম কোর্টে এটা চলছে, সুপ্রিম কোর্টের ম্যাটার। সেই সুপ্রিম কোর্টের ম্যাটারটা এখন নতুন করে আবার নাকি তাদেরকে এটা দিতে হবে। এই সব নিয়ে নতুন করে আবার বিষয়টাকে জিয়ে রাখার একটা চেষ্টা চলছে। যখন সুপ্রিম কোর্ট অলরেডি তার অবজারভেশনের মধ্যে রেখে এই মামলাটাকে নিচ্ছে, তখন এই মামলাটাকে এন্টারটেনমেন্ট করাই কোনো দরকার নেই, কিন্তু তারপরেও এটাকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। কিসের জন্য? যখন সমস্ত যুক্তি আমার দিকে, যখন সমস্ত তথ্য আমার দিকে, তখন তখন সিন্ডিকেট তোমার দিকে। এবার আসি আসল গল্পে। আজকে টোটাল 3টে কেস ফাইল করা হয়েছে। এবার মাল্টিপল অ্যাঙ্গেল থেকে এরা বিভিন্ন রকমের কেস সাজিয়ে সাজিয়ে তুলছে, যে কেসটার শুধু কেস সাজানো সাজাক না, কোনো অসুবিধা নেই, কিন্তু অশ্বত্থামা ইতি গজ, হ্যাঁ, তুমি যে পলিসিটা নিচ্ছ সেটা হচ্ছে ভয়ঙ্কর নোংরামি এবং একটা ভীষণ মাত্রায় যে সিন্ডিকেটটা চালিয়ে রাজনৈতিক ফায়দা তোলা হয়েছিল, তখন ফাঁকা মাঠটা ছিল, সেই ফাঁকা মাঠে আজকেও সেই একই পলিসি সাজিয়ে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছে। ভালো করে শুনুন কেসটা। 3টে কেস ফাইল হয়েছে। কোনোটাতে বলা হচ্ছে 10 মার্কস দেওয়া যাবে না, কোনোটাতে বলা হয়েছে 10 মার্কস দেওয়া যাবে কিন্তু সেটা পরে দিতে হবে, কোনোটাতে বলা হয়েছে গেজেটে বলা হয়েছে 10 মার্কস পরে দিতে হবে, হ্যাঁ, কোনোটাতে বলা হয়েছে যে 10 মার্কসটা মানে গেজেটে বলা আছে 10 মার্কস পরে বসবে, কোনোটাতে বলেছে এই গেজেটটা আর্টিকেল 14-16 ভায়োলেশন হচ্ছে। মানে বিভিন্নভাবে সাজিয়ে যেন তেন প্রকারে আমাকে এটা প্রমাণ করতে হবে যে আমি তলায় পড়ি আর যাই করি আমি জিতে আছি। 3টে কেস ফাইল হয়েছে। জেএসএসএম 3টে ফাইলের এগনেস্টে 4টে করে ক্যান ফাইল করেছে, তাহলে 4×3 12টা, তাহলে 12টা ক্যান আমরা ফাইল করে রেখে দিয়েছি। তাহলে কি হলো, এই 12টা ক্যান মেনশন করা, এই 3টে কেস মেনশন করা হয়েছে। তাহলে মেনশন করা হলে আমরা এই 12টাতে তাহলে পার্টি হয়ে গেছি। লিস্টেড হওয়ার কথা কোনটা, যেটা মেনশন হয়েছে সেটা। কিন্তু মজার বিষয় হচ্ছে যেটা একদম শেষে কেস ফাইল হয়েছে সেটাকে লিস্টেড করা হয়েছে একদিনের কৌশলে। কিভাবে হয় এটা? এবং সেই কেসটা কাউকে জানতেও দেওয়া হয়নি। ভেবেছিল আমরা এমন ভাবে কাজটা করব যাতে মাঠটা ফাঁকা থাকে আর আমরা সেই ফাঁকা মাঠে গোল দিই আগের মতো। মানে যেখানে যেখানে ওরা পার্টি হয়েছে সেখানে সেখানে আমরা ঢুকেছি, সেই কেসগুলো মেনশন হয়েছে কিন্তু সেইগুলোকে লিস্টেড করা হয়নি। তাহলে কিভাবে চলছে এটা? আমার সাথে আমি তোমার প্রতিপক্ষ, সামনাসামনি আছি, তুমি আমার সঙ্গে লড়াই করবে, এটাই তো নিয়ম। সেটা না করে পিছন দিক দিয়ে একজনকে পাঠানো হচ্ছে যেখানে আর কোনো ফিল্ড নেই, সেখানে কেউ থাকবে না, আমি পজিশন, আমি অপোজিশন, আমি বল নিয়ে একা ছুটবো, আমি গোলে ঢোকাবো, এই ধান্দাটা করেছিল। কিন্তু আমরাও সেখানে ঢুকেছি, বিভিন্ন কৌশলে বের করেছি কি চলছে। আমাদেরও লোক ঢোকানো ছিল,
খুব আর্জেন্ট বেসিসে যে কেসটাকে আর্জেন্টলি আজকে লিস্টেড করা হয়েছে, আমরা সেই কেস খুঁজে বের করে ইনস্ট্যান্ট 4টে ক্যান আবার ওটার এগেনস্টে ফাইল করে আমরা আজকে সেটাকে যে হিয়ারিং হলো আপনারা দেখলেন সেই হিয়ারিংটা করিয়েছি। তাহলে কৌশল মানে চালাকিটা বুঝুন, কিন্তু চালাকি হতেই পারে, কিন্তু সিস্টেম, প্রত্যেকটা জিনিসের তো একটা সিস্টেম আছে। সিস্টেম হলো কি 3টে কেস মেনশন হলো, 3টে কেসে আমি পার্টি হলাম, সেই 3টে কেস লিস্টেড হওয়া দরকার, সেই 3টে হলো না। অন্য একটা গোপন কেসটা লিস্টেড করা হলো, ভেবেছিল যে এই কেসটা সম্পর্কে কেউ জানতে পারবে না, আমি থাকবো, জাজ থাকবে, জাজ শুধু আমার মিনমিন 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 করে আমার কথাগুলো শুনবে, আর আমি ওখান থেকে আমার বেনিফিটটা বাগিয়ে নিয়ে আমার মতো করে একটা জাজমেন্ট বের করে নিয়ে চলে যাব। সেটা আজকে হলো না, লড়াইটা হয়েছে, যুক্তি আমার কাছে আছে, তথ্য আমার কাছে আছে, সব আমি তুলে ধরেছি। এবার তুমি কি করবে? তারপরেও ফিলিংসটা তো আর বাদ দিতে পারছে না, তা ফিলিংসটাকে জিয়ে রাখা হলো। ঠিক আছে ভাই, আমি আছি তোমার জন্য, আম্পায়ারগিরি করব, যতক্ষণ না তুমি 6 মারতে পারছো ততক্ষণ আমি তোমার জন্য নাকে আঙুল দিয়ে বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি নাকে আঙুল দিয়ে বসে থাকবো। তুমি যাও, আমি একটা না একটা খুঁত বের করে দিচ্ছি, পিচ খারাপ, আবহাওয়া খারাপ, তুমি যাও আর একটু চেষ্টা করে এসো, আরো যদি কোনো খুঁটিয়ে আর কিছু থাকে তুমি চেষ্টা করে এসো, যতক্ষণ পর্যন্ত না তুমি জয়লাভ করতে পারবে বা তোমাকে আমি কোনো একটা গলিপথ দিয়ে তোমাকে না আমি মুকুট পরাবো, ততক্ষণ পর্যন্ত আমি আছি তোমার জন্য। যাই হোক, আপনারা দেখলেন হিয়ারিং হলো, হিয়ারিং এর পরে সমস্ত ম্যাটারগুলোকে 12 তারিখে ট্যাগ করা হলো। যখন আমরা সবাই বেরিয়ে গেছি তখন হনুমানের আরেকজন বাচ্চা ঠিক সেই সময় গিয়েছে, সেই সময় গিয়ে বলেছে আমি আমার কপি সার্ভ করিনি, আমি ইয়েটা দিইনি, তো আমার এইটা কেসটা আর্জেন্ট মেসেজে শোনা হোক। তাহলে সেম ম্যাটারের কেস সব তুমি 12 তারিখে লিস্টেড করছো, যে সময় আমরা কেউ নেই, তুমি সেই সময় ম্যাটারটাকে কালকে লিস্টেড করে দিলে, এবং আমরা কেউ জানতেই পারলাম না যে কালকে আমার কেস আছে, আমার সঙ্গে জুড়ে আছি, আমরা জুড়ে আছি, আমরা জানি না যে কালকে কেস আছে, ভাবা যায়? সেখানেও আমরা খোঁজ নিয়ে আমরা বললাম যে কেন লেট হলো আর কি লাইভে আসতে, আমরা হাইকোর্টে থেকে বুঝে কালকে যে কেসটা হয়েছে আমরা আবার সেই কেসের সঙ্গে জুড়ে গিয়েছি। কালকের কেস যেটা আছে যে 10 নাম্বারটা আগে দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে, এই কেসটাকে কালকে গোপনে তোলার চেষ্টা করা হলো। আবার 12 তারিখে তুমি কেসগুলো শুনবে, তাহলে আবার একটা কেসকে তুমি লিস্টেড করছো, যে কেসটা সম্পর্কে আমরা জানি না, কারণ আমরা সবাই জানি কি, আমরা জানি আবার 12 তারিখে কেস আছে, তাহলে কালকে আর কেস থাকার কথা নয় হিসাব মতো, যেহেতু সেম ম্যাটার। সেই ম্যাটারটাকে আমরা চলে আসার পরে আবার সেটাকে নিয়ে খোঁচানো হয়েছে এবং এন্টারটেইনমেন্ট করা হয়েছে, এবং সেই এন্টারটেইনমেন্টের জায়গা থেকে আবার কালকে এই কেসটা লিস্টেড করা হয়েছে। কাল ওই 10 নাম্বার যেটা এক্সপিরিয়েন্স মার্ক সেটা আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে, সেই কেসটা কালকে আছে। আজকে যে কেসটা ছিল 10 নম্বর দেওয়া হবে কিনা সেটা অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এটা দিতেই হবে, কিন্তু কালকে আবার নতুন করে গল্প সাজানো হয়েছে, আগে না পরে। কালকেও আমরা লয়ার থাকবে আমাদের, যেমন ভাবে যা যা লড়ার, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। আমি হাইকোর্টেও আমাদের কেসের সময় বারবার রিকোয়েস্ট করেও আমরা সাকসেস হতে পারিনি, আমরা পার্টি হতে পারিনি। এবার আমরা সেই লড়াইটাকে নিয়ে যাব, প্রয়োজন হলে এটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। তার আগে এবং সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, যখন 31শে ডিসেম্বর সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছেন যে আমি শুনবো সব ম্যাটারটাকে পরে, 31শে ডিসেম্বরের মধ্যে শেষ হতে হবে, সেখানে যা নিজে বলছেন যে এই কেসটা চলবে, এটা এখন চলবে। কি করে চলে? কি ম্যাটার আছে এখানে চলে? যখন সুপ্রিম কোর্ট অলরেডি এই ব্যাপারটাকে অবজারভেশন করছে, তাহলে কিভাবে হয় ব্যাটারগুলো? একটা বেঞ্চে ঘোরাফেরা করানোর চেষ্টা করছে কয়েকজন লয়ার, তারা নিজেদের মতো করে এই কেসটাকে নিয়ে এইখানেই কিছুটা আবার ঘোটালা পাকানোর চেষ্টা করছে। তবে এত সুন্দর সুযোগ আমরা দেব না, সেই সুযোগ আমরা দেব না। আমরা থাকছি সবাই, কালকেও থাকবো, যেমন ভাবে আজকে সবাই কোর্টরুমে ছিলাম, কালকেও আমরা থাকবো, আমরাও দেখব। সব রকম প্রচেষ্টা তো আছেই, সব রকম প্রচেষ্টা হবে, আইনের প্রচেষ্টা যেমন আছে তো আছেই, শেষে মুগুরও থাকতে পারে। এখন
বেঞ্চেন যে উল্লাস সেটা তো আছেই। এবং এবং সব থেকে আশ্চর্য বিষয় আজকে, যেখানে আমাদের পক্ষ থেকে আমরা 4 জন লয়ার, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বলে সেই বিষয়গুলো আর বলছি না। প্রতীক ধর স্যার, অনিন্দ্য মিত্র স্যার, সুবীর সান্যাল স্যার এবং মেনকা গুরুস্বামী 4 জনেই ছিলেন এবং এই ম্যাটারটাকে খুব সুন্দরভাবে আজকে তুলে ধরেছেন। যিনি এই ম্যাটারটাকে, যিনি আমাদের অপোজিশন, তিনি এই ম্যাটারে কংক্রিট কোনো আর্গুমেন্ট দিতেই পারেননি এবং কোর্টকে বিভিন্নভাবে ভুল বোঝাচ্ছেন, নানান রকম ভুল বোঝাচ্ছিলেন। শেষে আবার টেন্টেড আনটেন্টেড ঢোকার চেষ্টা করলো, মানে গেছু একবার এগাছে একবার ও গাছে গিয়েও নিজেকে ভুল মিথ্যা নানান রকম গল্প বলেও প্রতিষ্ঠা করতে পারলো না। কিন্তু ব্যাপার হচ্ছে, ওই যে একটু আগে বললাম আম্পায়ার আর প্লেয়ারের গল্প, এটাই সত্য, চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, কালকে আমাদের কেসটা আবার লিস্টেড আছে, এখনই কোনো কিছু হয়ে যায়নি। আমরাও দেখবো এই কেসটা কোথা থেকে কোথায় যায়, কোথা থেকে কোথায় যায় আমরাও দেখব। 5 বছর পরে তুমি, 7 বছর পরে তুমি আমাকে তুমি সবকিছু প্রমাণিত হয়ে যাবে। তুমি প্রথমে বলবে এই এই দ্বিচারিতা এদের অনেক দিন ধরে, একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে শুরু হয়েছে। তুমি বলবে এসএসসি চোর, তার আমি কোনো ডেটা নেব না, তাই এটা সিবিআই ইনভেস্টিগেশন দরকার। আবার সিবিআই যখন রিপোর্ট দেবে তুমি তখন বলবে এই লিস্টটা আমার পছন্দ মতো নয়, তো তোমার পছন্দ অনুযায়ী সবকিছু হবে। এবং বলছেন একজন বাঁদর লয়ার ওখানে ছিল, সেই বাঁদর লয়ার ভিলেন অফ দ্য পিস, তিনি আবার বলছেন আমি ওই জাজমেন্টটাকে, সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে মানি না। বল না, তুই জাজের কাছে ডাইরেক্ট প্রকাশ্যে বল না, ওইটা রেকর্ডিং হোক না, মানি না। তোমার প্যানেল, তোমার রিট পিটিশন খারিজ হয়ে গেল, তুমি আবার সেটাকে এখানে নিয়ে এসে কথা বলছো তোমার মনের মতো হয়নি, ওইটাকে ক্যান্সেল করে দিয়েছো, তুমি মানো না, আর এখানে নিয়ে তুমি ঘোরাতে চাইছো, বনগাঁয়ে শিয়াল রাজা সাজতে চাইছো। তো যাই হোক, আমরা কালকেও থাকছি, আমাদের সেম লয়ার প্যানেলও থাকবে, আমরা কালকেও লড়বো। যদি এই কেস এখানে সমাধান, মানে এখানে যদি আমরা দেখি ব্যাগরবাই হচ্ছে, তাহলে আম্পায়ার চেঞ্জ করব। আর এবার আর কোন রকম মানে ভদ্রতা আমরা দেখাতে চাইছি না বারবার, এবার অভদ্রদের সাথে অভদ্রতাও করতে হবে। আমি মনে করি, আগেও বলেছি এখনো বলেছি, বারবার বলতে চাইছি, আমি কোনোভাবেই কে কি ভাবলো না ভাবলো আমি বলতে চাই না, আমি ভয়ও খাই না, আমি বারবার বলছি আমি মনে করি না এখানে নিরপেক্ষতার সাথে সাংবিধানিকভাবে কোনো কিছু হচ্ছে। সবটাই একটা পরিকল্পনা মাফিক, একটা উদ্দেশ্য রেখে এই বিষয়টাকে এখনো পর্যন্ত গোলানোর চেষ্টা করা হচ্ছে, অসাংবিধানিকভাবে একটা কাজ করার চেষ্টা করছে। তাহলে অসাংবিধানিকভাবে যদি কোনো কাজ করা হয়, আইনের কাজ হচ্ছে নিরপরাধকে রক্ষা করা, যদি আইন নিরপরাধকে রক্ষা করতে না পারে, তাহলে নিরপরাধী যাদের পিঠ দেওয়ালে ঠেকে যায় তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়, তারা আইনের বেআইনি আইনের জাতাকলে, কালো আইনের জাতাকলে তারা নিজেদেরকে পিষে মারবে, নাকি সে আইন পরিবর্তনের জন্য যা কিছু করণীয় সেটা করবে। ভগৎ সিং সাক্ষী আছে, বোম মারাটা তার উদ্দেশ্য ছিল না, ব্রিটিশ রাজশক্তির ইয়েতে তার বমের আওয়াজটা এমনি এমনি মারার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল আইন কোন পথে, আইন দুর্বলের পক্ষে, নিষ্পাপের পক্ষে নাকি পক্ষপাতিত্ব, তার উপরে ডিসাইড করছে। পৃথিবীতে বহু কিছু পরিবর্তন হয়েছে, প্রয়োজন হলে আমাদেরকে সেই রাস্তা নিতে হবে, পরিবর্তন আমাদের কারো করতে হবে। এত পক্ষপাত তুষ্টতা চলতে পারে না। আরে ভাই, জাজ বলছেন ফ্রেশাররা কেন 10 নম্বর পাবে না, তাহলে আপনি যখন জাজ হয়েছিলেন তাহলে আপনি বলতে পারতেন যে আমি আজকে প্রথম হাইকোর্টে জয়েন করেছি, আমি প্রথমে জাজ হই, তারপরে এক্সপিরিয়েন্স নিয়ে আসবো। আগে এক্সপিরিয়েন্স 10 বছরের থাকলো, তবে তুমি জাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তুমি ফ্রেশাররা পাবে এই 10 নাম্বার কখন পাবে, যখন তার ওই ইয়েটা থাকবে। প্রথমে তুমি 5-এ পাস করবে নাকি তুমি মাধ্যমিকে পাস করবে, বলে কিনা আমি সিকোয়েন্স মেনটেন করি না, তাহলে প্রথমে ইন্টারভিউ নাও, তারপরে তুমি রিটেন পরীক্ষা নাও। তুমি সিকোয়েন্স মানবে না, সিকোয়েন্স মানা জরুরি নয়, তাহলে প্রথমে তো ইন্টারভিউ নেওয়া দরকার আমার হিসাবে, যদি তুমি সিকোয়েন্স না মানো।
তুমি সিকোয়েন্স না মানলে আগে তো তোমার জাজ হয়ে যাওয়া দরকার, তারপরে তুমি এক্সপিরিয়েন্স কালেক্ট করা দরকার ছিল, সেটাও তো হয়নি। তাহলে আগে সিকোয়েন্সটা মানার প্রয়োজন আছে কি নেই? আমরা আমাদের লয়াররা যেমন ল অনুযায়ী কথা বলছে, সেই ল অনুযায়ী কালকেও কথা হবে, লড়াই হবে, আর যদি বায়াসনেস দেখি তাহলে তার অন্য ব্যবস্থা হবে। যাই হোক, একই লয়ার একবার গিয়ে বলছে কন্ট্রাকচুয়ালটা কেন 10 নম্বর পাবে না, সেই আবার গিয়ে বলছে এই 10 নম্বর দেওয়া যাবে না। আজব ব্যবসা। এটা তো ল মাফিকও হতে পারে না। তুমি একবার গিয়ে সেই খুনির পক্ষে কথা বলবে, আবার কিছুক্ষণ পরে গিয়ে খুনির বিপক্ষে কথা বলবে, তার ফাঁসি চাইবে, তো হতে পারে না। এই পুরো সিস্টেমটাই এরকম অবস্থায় হয়ে আছে। ভয়ঙ্কর একটা করাপ্টেড সিস্টেমের মধ্যে আমরা আছি, এবং এই সিস্টেম কারা চালাচ্ছে এই প্রশ্নটা আমাদেরকে বোঝা উচিত। আজকে সেই দিনটা এসছে আমাদের চোখের সামনে, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা এডুকেটেড লোক, পড়াশোনা জানা লোক, কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এইগুলো, কিন্তু আমরা চুপচাপ আছি। এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না। একদিকে আমরা দেখলাম যে একটা করাপশন, সেখান থেকে শুরু করে আমাদের কি হওয়া উচিত ছিল, কি বিচার আমাদের পাওয়া উচিত ছিল, অন্যান্য স্টেট কি বিচার পাচ্ছে আর আমরা কি বিচার পাচ্ছি। আজকে হাইকোর্টে আবার নতুন করে সেই খেলা শুরু হয়েছে। বেশ, আপাতত আরেকটা কথা, যেটা আমাদের আগের কেস ছিল, বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন ভুলভাল লিখছে, সেইগুলোকে একটুখানি ক্লিয়ার করে দিই। প্রথমত, এই মুহূর্তে কোনো জাজমেন্ট হয়নি। যারা কন্ট্রাকচুয়াল টিচার তাদের পক্ষ থেকে কেস করা হয়েছিল যে তারা কেন এক্সপিরিয়েন্স পাবে না। কোর্টের অবজারভেশন অ্যাকর্ডিং টু গেজেট, যেটা যে কেউ যদি সাস্টেনটিভ পোস্টে কাজ করে তবে সে পাবে, তাই তাকে প্রথমে প্রমাণ করতে হবে সে ওই পোস্টের জন্য চাকরি করেছে কিনা, যদি হয় তবেই। এবং তার জন্য এসএসসি একটা তালিকাও দিয়ে দিয়েছে কারা কারা পেতে পারে। এটারও কোনো জাজমেন্ট হয়নি। যদি কেউ প্রমাণ করে, সে আমি হলেও পাবো, তুমি হলেও পাবে, কিন্তু অলরেডি স্কুল সার্ভিস কমিশন জানে যে কারা এটা পেতে পারে। এই কেসটা অলরেডি একটা অবজারভেশনে আছে, এটার কোনো জাজমেন্ট হয়নি। ওটা ভুল বলা হচ্ছে যে কন্ট্রাকচুয়ালরা যারা করতো, যাদের সাস্টেনটিভ পোস্ট নয়, তারাও এই এক্সপিরিয়েন্স পাচ্ছে, এটা সঠিক নয়। দ্বিতীয় হচ্ছে, আজকের কেস, যে কেসটা ছিল যে 10 নাম্বার দেওয়া যাবে কি যাবে না, অলরেডি সুপ্রিম কোর্ট সেটা ডিসাইড করে দিয়েছে। দ্বিতীয়বার এটা ঘাটা হচ্ছে সুপ্রিম কোর্টে, আবার এই কেস গেলে রাতারাতি খারিজ হবে। আর যদি সেরকম হয় আমরা আগেই সেটার ব্যবস্থা করব। এটা গেল 2 নম্বর। কালকে 3 নাম্বার একটা কেস, যেটা আগে না পরে, এটা নিয়ে কালকে জলঘোলা করার চেষ্টা হবে, আমরাও থাকবো। তো দেখা যাক কালকে আবার কি হয়। আমরা সকলেই থাকছি, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আসার জন্য আসতে পারেন। এটা হচ্ছে আমাদের 3টে কেসে 3টে জিনিসের জিস্ট বললাম। আজকে কিছু হয়নি, হয়ে যায়নি, কোনো এগুলো সঠিক নয়, সবটা সঠিক নয়। যা যা ঘটেছে মোটামুটি একটু ছোট করে বলতে চাইলাম বা চেষ্টা করলাম। বাকিটা কালকের পরে দেখা যাবে কি হয়। কালকে ওই কেসটা আসুক, প্রথম 2-3 সিরিয়ালেই আছে, প্রথম দিকেই হবে। তো দেখা যাক ওই কেসটার কি গতি প্রকৃতি দাঁড়ায় কালকে, তারপরে আবার নতুন করে কথা হবে। ধন্যবাদ। আর হ্যাঁ, কালকে একটা রেজাল্ট বেরোনোর কথা, যেটা অনেকে বলছে হ্যাঁ রেজাল্ট বেরোতে পারে কালকে। শুধুমাত্র মোটামুটিভাবে যতদূর জানা গিয়েছে সেটা কত, মানে কালকের পরেই হয়তো জানতে পারবো যে কিভাবে বেরোবে, কিভাবে রেজাল্ট আউট করতে চাইছে। সেটা অ্যাকর্ডিং টু গেজেটই পাবলিশ হবে। সেখানেও অনেকেই হয়তো বা এই যে 60 নাম্বারের ক্রাইটেরিয়া, মানে ওএমআর বেস, কে কে কত কি নাম্বার পেয়েছে সেটাও দিতে পারে। পরে আবার কল ফর ভেরিফিকেশন দেবে কিছুদিনের মধ্যেই। সেটা সবটা গেজেট যেমনভাবে ধাপে ধাপে আছে সেই অনুযায়ী দেবে বলেছে। দেখা যাক কালকে কতদূর কি হয়, বা কালকে রেজাল্ট কি হয় সেটার উপরে। এবং হাইকোর্টের শুনানিটাও কালকে আছে, সেটাও হোক, তারপরে না হয় দেখা যাবে কি হয়।